উজানের কথা হিয়া শুধু চোখ দিয়ে তাকিয়ে থাকে উজানের মুখের দিকে, আর আলতো করে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ক্লিয়ার। উজান বের হয়ে গিয়ে আবারও 5 মিনিট পর ফিরে এসে হিয়ার জন্য চিপস, কেক, বিস্কিট আর পানি দিয়ে যায়। আর এসব দেখে হিয়া মনে মনে খুব খুশি। রুমের মধ্যে একা একা সব জিনিস চোখ বুলিয়ে দেখতে দেখতে হিয়া কখন যে ঘুমিয়ে পড়ে ওর নিজেরও কোনো হুঁশ থাকে না। এদিকে মিটিং প্রায় 40 মিনিট ধরে কন্টিনিউ হবার পর ফাইনালি শেষ হয়। সব গুছিয়ে ক্লায়েন্টদের বিদায় দিয়ে কেবিনে আসতে তখন বিকাল 5টা 20। উজান এসে হিয়াকে গা মেলে দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে হালকা করে হেসে দেয়। হিয়ার হাতে থাকা চিপসের অর্ধেক প্যাকেটটা নিয়ে হিয়ার মাথাটা বালিশে আরও ভালো করে তুলে দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে সন্ধি ওর সব কাজ মিটিয়ে বাড়ি ফিরবে বলে উজানের থেকে বিদায় নিতে যেই রুমে এসে একটা কিছু বলতে যাবে, অমনি উজান বেরিয়ে ইশারায় বলে, আস্তে কথা বল, হিয়া ঘুমাচ্ছে। এই রে, ঘুমিয়ে গেল। আমি ভাবলাম হিয়াকে নিয়ে বাড়ি ফিরবো। হিয়াকে নিয়ে ফিরবি মানে? মানে ইয়ে আর কি। শোন না, হোয়াট? যদি আর সন্ধ্যের পার্টিতে হিয়া আমাদের সাথে উপস্থিত থাকে কেমন হয় ব্যাপারটা? খুব মজা হবে কিন্তু, বল? নো ওয়ে, হিয়া ওসব পার্টি এর আগে কখনো অ্যাটেন্ড করেনি। আর তাছাড়া ওখানে সবাই ওর থেকে অনেক সিনিয়র, ও ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। বললেই হলো পারবে না? আমি আছি কি করতে? তা হয় না সন্ধি। আর হিয়া কলেজ ড্রেসে, এখনও কখন বাড়ি ফিরবে, ড্রেস চেঞ্জ করবে, কখন তুই আবার ওকে আনতে যাবি, এভাবে হয় নাকি? হবে হবে, সব ম্যানেজ হয়ে যাবে। শুধু তুই শুধু হ্যাঁ বল, দেখবি আমি সব অ্যারেঞ্জ করে নেব। প্লিজ প্লিজ প্লিজ। হিয়ার ঘুমটা নিতান্তই হালকা বলে উজান সন্ধির কথোপকথনের মাঝে ওর ঘুমটা ভেঙে আসলে হিয়া উঠে এসে ঢুলু ঢুলু চোখে উজানের পাশে গিয়ে দাঁড় হয়। কি হয়েছে? কোথায় যাব আমি? আমার সাথে আজকে পার্টিতে। সত্যি? আমি তো নিয়ে যেতেই চাইছি, কিন্তু তোমার বর তো আমার কোনো কথাই শুনছে না। উনি না নিয়ে যেতে চাইলে থাক, আমি বরং বাড়িতে গিয়ে একবার। তুমি যেতে চাও ওখানে? হিয়া হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে তো পার্টিতে যাবার খুব ইচ্ছে আছে, কিন্তু উজানকেই বা বলবে কি করে যদি রাগ করে। ঠিক আছে, যা ওকে নিয়ে। কথাটা বলে উজান ওর কেবিনে গিয়ে তখনকার বানানো ডিজাইনটার শেষ ফিনিশিং আঁকতে থাকে। এদিকে সন্ধি হিয়া তো দুজনা খুব খুশি। একে অপরকে জড়িয়ে ধরে আস্তে করে হেসে ফেলে দুজনে। রাত 8টা। হোটেলের হলরুমে খুব জমকালোভাবে পার্টির সব আয়োজন করা হয়েছে। উজান, অভিক, তুষার এরা আগে থেকে ওখানে উপস্থিত। সন্ধি হিয়াকে নিয়ে কিছুক্ষণের মধ্যে ইন করবে। এক গোল টেবিলে বসে উজান আর তুষার হাতে জুসের গ্লাস নিয়ে ওদের মতো গল্প করছিল। এমন সময় অভিকও ওর বাকি কাজটা মিটিয়ে টেবিলে এসে ওদের সাথে জয়েন করে। গল্পের মাঝে তিনজনেরই চোখ যায় সামনে থেকে আসা হিয়া সন্ধির উপর। অভিক দেখেও চোখ সরিয়ে নেয়, কারণ সামনে কারো দিকে তাকানোরই কোনো অধিকার তার নেই। সে আপন মনে গ্লাসে চুমুক দেওয়াতে ব্যস্ত। তুষার ওর অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধির দিকে। বিয়ের পর থেকে সন্ধিকেও যতবার দেখে ততবারই ওর কাছে সন্ধিকে নতুন রূপে চোখে লাগে। এদিকে সন্ধি হিয়াকে আজ অনেক সুন্দর করে সাজিয়ে দেয়, একদম বড়দের মতো। বড়দের মতো একটা বেগুনি রঙের শাড়ি, চুলগুলো নিচে কার্লি করা, তার উপর হাত ভর্তি চুড়ি দিয়ে হালকা মেকআপ। সবার চোখ গিয়ে পড়তে বাধ্য হচ্ছে হিয়ার এই নারীত্বের সৌন্দর্যের দিকে, কিন্তু উজান সে কাজ করছে না। একবার হিয়াকে দেখে নিয়ে ওই অভিকের মতো ওর ফোন নিয়ে ব্যস্ততা দেখাতে শুরু করে। সন্ধি হিয়া গিয়ে বসে বাকি দুটো চেয়ারে। প্রতিদিনই তো দেখিস, আর কত গেলবি এই শাকচুন্নিটাকে? বেয়াদব, আমার বউ হয় ওটা, আর একবার শাকচুন্নি ডাকলে তোকে খুন করে ফেলবো। তুই নিজেকে তেঁতুল গাছের ভূত, তোর বউটা শেওড়া গাছের পেতনি হবে, দেখে নিস। তোর মতো ওয়ার্ডস এর চেয়ে তো বেটার হবে। কুত্তা। আহা, কি করছিস? এখানেও মারামারি করবি? আমি কি করলাম? ওবি তো। চুপ, আর না। এমন সময় সাব্বির দৌড়ে এসে, তুষার ভাই, বোতলগুলা কই লুকাবো? সর্বনাশ, কার সামনে কি বলছে? হোয়াট বোতল? কিসের বোতল? না মানে কিছু না, কিসের বোতল হবে? আবার সাব্বির যা তো 2 গিলাস জুস নিয়ে আই, হিয়া আর সন্ধির জন্য কুইক। জি ভাই, আনছি। সাব্বির এসে সন্ধি হিয়াকে জুস দিয়ে যায়। খাওয়া শেষ হলে সন্ধি হিয়াকে নিয়ে পার্টির পরিবেশটা উপভোগ করতে থাকে। ওদিকে ক্লায়েন্ট সহ বাকি সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা উজান, অভিক মিলে নজরদারি করতে ব্যস্ত। সময় পেরুতে থাকে। রাত এখন 10টা। সন্ধি হিয়াও রাতের ডিনারটা করে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে ক্লায়েন্টের ওয়াইফের সাথে গল্প দিচ্ছে। ওদিকে উজান সবকিছু দেখে নিয়ে ঠিকঠাক সব গুছিয়ে হিয়াদের থেকে কিছু
অনেকটা দূরে একটা টেবিলের পাশে অভিক-সহ দাঁড়িয়ে। এসব গ্লাসে ড্রিঙ্ক আছে। এটা যদি সন্ধি ঘুণাক্ষরে একবার জানতে পারে, তোদের ধারণাও নেই ও তোদের ঠিক কী হাল করবে। ধুর, ও টের পেলে না হাল করবে। শোন, তুষারের সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি ড্রাইভারকে দিয়ে সন্ধে আর হিয়াকে বাড়ি পাঠিয়ে দিতে। তারপর আমরা ফ্রেন্ডরা মিলে। দিস ইজ টু মাচ অভিক, এগুলো ঠিক না, এসব হারাম। নিজেকে যখন সেদিন একবার গিললি তখন সব হারাম হালালের কথা খেয়াল ছিল না, না? তখন অসময়। অভিক ভাই, স্যার আপনাকে ডাকে। আমাকে আবার কেন ধুর ভালো লাগে না? কি আবার ভুল ধরবে কে জানে? এইগুলো দেখে রাখিস আমি আসছি। পারবো না। অভিক চলে গেলে উজান ওখানে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে থাকে। এরকম সময় আচমকাই ঘটে একটা কাণ্ড। একটা মেয়ে তিশা নাম, সে আচমকাই উজানের দিকে আসতে আসতে ইচ্ছে করে পড়ে যেতে ধরে। মেয়েটা ভাবে উজান হয়তো তাকে ধরে নেবে, বাট মেয়েটাকে ধরা তো দূরে থাক, মেয়েটার উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ উজান এক পা পিছিয়ে যায়। আর তাতে মেয়েটা গিয়ে পড়ে সোজা উজানের পায়ের কাছে। মেয়েটার তো এখন এই সময় যেরকম অকওয়ার্ড ফিল হচ্ছে, ঠিক সেরকমই আসছে রাগ। মেয়েটা উঠে সোজা কিছু না বুঝে উজানকে সবার সামনে একটা কষিয়ে থাপ্পড় বসে দেয়। মেয়ে দেখলে হুঁশ ঠিক থাকে না, অসভ্য ছেলে কোথাকার। উজান মেয়েটাকে কিছু বলতে যাবে, কিন্তু উজান নিজেও মেয়েটার এই কাণ্ডে অবাক। নিজে যেচে গায়ে পড়েতে এসে নিজেই আবার এখন বলছে উজান কিনা অসভ্য। মেয়েটা হয়তো আরো অনেক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু যেই মেয়েটা মুখ খুলে কিছু বলতে যাবে অমনি হিয়া দুম করে এসে ওর হাতে থাকা জুসের গ্লাসটা সপাটে ছুঁড়ে মারে মেয়েটার গায়ে। হিয়ার এই কাণ্ডে সন্ধি হেসে ফেলল। উজান পুরো থ। নিজের ইচ্ছায় ওনার গায়ে উল্টে পড়ে এখন নিজে বড় বড় কথা বলছেন। কি মনে করেন নিজেকে আপনি? খুব চালাক। তখন থেকে আমার বরটার পেছনে ঘুরঘুর করছেন। কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝতে পারি না? কিছু চোখে পড়ছে না আমার? এক সেকেন্ড, আপনি ম্যারিড? জি, উনি ম্যারিড। এরপর থেকে না কোনো ছেলেকে লাইন মারতে গেলে একটু দেখে নেবেন তার পাশের সিটটা আদৌ খালি আছে কিনা, কেউ রিজার্ভ করে নিয়েছে কিনা, ঠিক আছে? ডিসগাস্টিং। জি হ্যাঁ, আপনার সাথে তর্ক করে আমার ঠিক সেটাই ফিল হচ্ছে, ডিসগাস্টিং। মেয়েটা আর কিছু না বলে ওখান থেকে রাগ করে চলে যায়। হিয়াও রাগে ফুঁসতে ফুঁসতে পাশে থাকা টেবিলে বসে পড়ে। অভিকের রেখে যাওয়া গ্লাসগুলো থেকে একটা তুলে নিয়ে খেতে শুরু করে। আর উজান এই 5 মিনিটে ঠিক কি হলো সেই ট্রমাটার হিসাব মেলাতে গিয়ে বোকার মতো হিয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে হিয়া যে এক গ্লাস মুখে পুরে আরেক গ্লাস গিলতে ব্যস্ত, এদিকে তার কোনো মনোযোগ নেই। আসছে আমার বরটার পেছনে গুড়গুড় করতে। এত মেয়ে কোথাকার, জুস না ঢেলে সাপাটে একটা থাপ্পড় বসিয়ে দেওয়া লাগতো আমার। ছি, মেয়েটার জন্য এই জুসগুলো কিরকম তেতো তেতো লাগছে। আসুক না আর একবার, আসুক, আমার বরের দিকে নজর দিকে এমন ডোজ দেব না। বাহ হিয়া, তুমি তো কামাল করে দিলে। এরকম করে মেয়েটাকে অপদস্থ করলে। সত্যি তোমার সাহস আছে বলতে হবে। আমার তো ইচ্ছে করছিল ওই আটা ময়দা মাখা মুখটা দুম করে একটা খুশি বসিয়ে দিই, তাহলে থোতা মুখটা ভোতা হয়ে যেত। তখন খুব খুব ভালো হতো। এত একটা মেয়ে। রিল্যাক্স, কুল কুল, মাথা ঠান্ডা করো। এত রাগলে চলবে? তুইও বা এরকম ভ্যাবড়ার মতো দাঁড়িয়ে কি দেখছিস? হিয়াকে একটা থ্যাঙ্কস তো দে। কি রে, থ্যাঙ্কস বল। সন্ধির ঘুতানিতে উজান একটু আগে ট্রমা থেকে ফিরে আসে। নিজেকে হালকা করে নিয়ে কিছু বলতে যাবে অমনি খেয়াল করে হিয়া ট্রের গ্লাসগুলো থেকে গ্লাস তুলে ঢকঢক করে তখন ওর আগে কটমট করতে করতে ড্রিঙ্ক গিলছে তো গিলছে। শিট শিট শিট, হিয়া 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 বলেই উজান হিয়ার হাত থেকে গ্লাসটা কেড়ে নেয়। কি হয়েছে? আপনি আমার গ্লাসটা ওরকম করে কেড়ে নিলেন কেন? দিন বলছি, আমার গলা কিন্তু এখনো শুকিয়ে আছে। দিন। অনেক হয়েছে, আর না, উঠো, বাড়ি যাব। বাড়ি ফিরবো মানে বাড়ি ফিরবো, উঠো। এরকম টানছিস কেন? ওকে, যাবই তো বাড়ি। সবাই চলে যাক আগে। তুই জানিস না কি হয়েছে? কি আবার? হিয়া বিয়ার খাইছে। এগুলো গ্লাসে সব বিয়ার আর ওয়াইন ছিল। হোয়াট? এগুলো এই ক্লাসে? কার কার কাজ এগুলো? তোর হাজবেন্ড আর আমার গুণধর ফ্রেন্ড তুষার আর অবিকের কাজ ছাড়া কারই বা কাজ হতে পারে এগুলো? তুষার এগুলো এনেছে? আজকে ওর একদিন কি আমার বদপোলা কোথাকার। তুষার, তুষার। হ্যাঁ হ্যাঁ, জান পাখি বলো। তখন
তার মানে সাব্বির এই বোতলগুলোর কথাই বলছিল। ইয়ে মানে, হ্যাঁ মানে। এই জন্যই আমাকে আর হিয়াকে ড্রাইভারের সাথে বাড়ি ফিরতে বলা তোমার। কি মনে করেছো আমি ধরতে পারবো না? গেটের এক্সট্রা চাবিটাও দাও। কেন? দিতে বলেছি, দাও। এই যে নাও। আজকে থেকে আগামী 1 সপ্তাহ তোমার আমার বাড়িতে যাওয়া বন্ধ। এই কয়েকদিন তুমি যেখানে খুশি গিয়ে থাকো, বাট আমার দরজায় গিয়ে যদি নক করা দেখেছি, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হুম। সন্ধি শোনো, সন্ধি, জান পাখি, ওয়েট, সন্ধি লিসেন, সন্ধি, সন্ধি। তুষার সন্ধির পেছন পেছন চলে গেলে অভিক এসে উজানের কাঁধে হাত রাখে। 3 গ্লাসে কিচ্ছু হবে না দোস্ত। শাট আপ অভিক। ওয়ার্ড 3 গ্লাস? এসব হিয়া খেতে যাবেই বা কেন? যেখানে আমি এসব জিনিস লাইক করি না, সেখানে হিয়াকে আমি এসবে অ্যালাউ করব ভাবলি কি করে? সরি, এখন কি করবি সেটা ভাব। কি আবার করব? সবাইকে তাড়াতাড়ি বিদায় দে। বস কোথায়? আমি ওনার সাথে দেখা করে বেরিয়ে যাব। এরপর হিয়ার নেশা উঠলে ওকে তুই থামাতে পারবি? আচ্ছা, তুই তোর কাজটা গোটাই নে, আমি ততক্ষণে হিয়ার সাথে আছি। তুই গেলে না হয় আমি বাকি সবটা সামলে নিব। রাত এখন 12:30। হিয়ার নেশাটা পুরোটাই ধরে গেছে। হিয়া এখন আর নিজের হুঁশে নেই। উজান সাব্বিরকে দিয়ে টক জল টানলেও কোনোভাবে হিয়াকে খাওয়াতে সক্ষম হয় না। গাড়িটা গ্যারেজের কাছে রেখেই উজান হিয়াকে নিয়ে লিফটে উঠতে যাবে, অমনি দেখে লিফটটা নষ্ট হয়ে গেছে। উজানের মেজাজ তো আরও পুরো বিগড়ে যায়। এখন এই 6 তলা অবধি হিয়াকে নিয়ে উপরে উঠবে কি করেও? লিফট বন্ধ। চলুন আমরা আবার সন্ধিয়াপুর কাছে ফিরে যাই। হাতটা ছাড়ুন, আমি আপু যাব। এক পাও নড়বে না। আসো আমার সাথে, সিঁড়ি দিয়ে ওঠো। কোথায় সিঁড়ি? ওই তো সিঁড়ি। হিয়া দৌড়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম ফ্লোর পার হয়। উজান হিয়ার পিছে পিছে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। আমার শাড়ি। আসতে পড়বে, শাড়ি থেকে হাত ছাড়ো, আমার হাত ধরো। ছি, অসভ্য, হাত ধরতে বলে। মাকে বলে দেবো তোমার ছেলে আমার হাত ধরতে চেয়েছে। যা ইচ্ছে বলো গিয়ে, আই ডোন্ট কেয়ার। উজান রাগে হিয়ার হাত ধরে টানতে টানতে দ্বিতীয় ফ্লোর পার হয়। তৃতীয় ফ্লোরের অর্ধেক গিয়ে হিয়া এবার টুপ করে সিঁড়িতে বসে পড়ে। হোয়াট দ্য? আসুন না, আমার পাশে বসুন। হিয়া, সিঁড়িতে ময়লা, কি করছো কি? উঠে আসো প্লিজ। না, আগে আপনি আমার পাশে এসে বসুন। আহা, বসুন না। আরে বসুন, বসুন। হিয়া ওর আঁচল দিয়ে সিঁড়ির এক পাশ পরিষ্কার করতে যাবে, অমনি উজান হিয়াকে থামিয়ে দিয়ে হিয়ার পাশে গিয়ে বসে। কেউ এখন সিঁড়ি দিয়ে আসলে বা নামতে ধরলে কি ভাববে? আমাদের কোনো ধারণা আছে? দেখি এই বোতলের জলগুলো সব শেষ করো তো, তাহলে তোমাকে সন্ধি বাড়ি নিয়ে যাব, প্রমিস। সত্যি? হ্যাঁ সত্যি, এখনই নিয়ে যাব পাক্কা। ঠিক তো? কিন্তু পুরোটা গিলতে হবে তবেই। গিলছি গিলছি। হিয়া উজানের হাত থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে সব গিলে ফেলে, আর টকে দাঁত মুখ পুরো খিচে ওঠে তার। হিয়ার ওই রকম খিচুনি দেওয়া মুখ দেখে উজান মনে মনে হাসতে হাসতে শেষ। ওয়াক, কি বিশ্রী, ছি, কি টক। চলো এখন। কোথায় যাব? কেন, সন্ধির বাড়ি। হ্যাঁ তাই তো, চলুন চলুন। হিয়া উঠে দাঁড়ায়, হিয়ার সাথে উজান। উজান উঠে প্রথমে উপর নিচ দেখে হিয়াকে টুক করে কোলে তুলে নেয়। এই এই আপনি আপনি আমাকে তুলে নিলেন যে? তা কি করব, যেভাবে ঢলে ঢলে উঠছো, পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলার ইচ্ছে আছে বুঝিকো। উজান হিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। এর মাঝে 5 তলার রিয়াদের গেট খোলা থাকায় রিয়াদের চোখে পড়ে উজানের উপর। রিয়াদ হালকা হেসে দিয়ে, ভাই তো দেখছি ভাবির এইটুকু সিঁড়িতে উঠা আসা কষ্ট সহ্য করতে পারছে না। তা ভাবি ভালোই চলছে তাহলে দিনকাল। একদম বাজে বকবি না, যা নিজের ঘরে যা। উজান হিয়াকে নিয়ে এবার 6 তলা অব্দি উঠে ওদের ফ্লোরে গিয়ে কলিং বাজালে বাসবি গেট খুলে দিয়ে উজানের কোলে এভাবে হিয়াকে দেখে থ হয়ে মুখ টিপে হেসে ফেলে। মা প্লিজ, হাসিটা বন্ধ করো। মা 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 দেখো, আমি হাওয়ায় দোল খাচ্ছি, কি সুন্দর ভাসছি আমি দুলে দুলে। হ্যাঁ মা, দেখছি তো, এত সুন্দর দোলনা তোর। কি হচ্ছে কি মা, সরো সামনে থেকে। সন্ধি বলল আমাকে সব ফোন করে, ভাগ্যিস তুষার ওগুলো নিয়ে আসছিল, না হলে এত সুন্দর হাওয়াতে ভেসে দোল খাওয়া দেখবার সৌভাগ্য কজন মায়ের হয় বলতো। কোথায় তুমি তুষারকে ফোন দিয়ে শাসন করবে, তা না করে তুমি ওকে সাপোর্ট করছো কিভাবে?
আচ্ছা হয়েছে, ইয়াকে নিয়ে রুমে যা, আমি আসছি। উজান হিয়াকে নিয়ে রুমে গিয়ে ওভাবেই সোফায় গিয়ে দুম করে বসে পড়ে। উজান এখন ভীষণ ক্লান্ত, তারপর হিয়াকে কোলে নিয়ে এত দূর। সারাদিনের সব অবসাদে সেই মুহূর্তে গ্রাস করে উজানকে। নিজের ক্লান্তি একটু কমতে উজান যেই চোখটা বন্ধ করতে যাবে, অমনি হিয়া এসে টুক করে উজানের কোলে এসে বসে পড়ে। দুহাতে উজানের গলা জড়িয়ে ধরে। আমার সুন্দর বরটা। তুমি কি ক্লান্ত হওনি? ক্লান্ত কি জিনিস? ঘুমাবা? চলো ঘুমাই। ঘুম কি জিনিস? আমি শার্টটা চেঞ্জ করে আসি। কেন? এটাতে তো সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ, এগুলো পরে তো রাতে ঘুমানো যাবে না। না, ঘেমে গেছে। এগুলো পরে ঘুমালে তো শরীর খারাপ করবে। না, করবে না, পরে চেঞ্জ করে নিন। আমি এখন আপনার গাল খাবো। হোয়াট? গাল খাবো, গাল, নরম নরম গাল। বলে হিয়া উজানের গালে দুম করে একটা কামড় বসিয়ে দেয়। কি করছো হিয়া? কেউ আসবে। গালগুলো কি টেস্টি। সব ছেড়ে আমার গালটাই খেতে হলো তোমার? গালগুলো যে খুব সুন্দর। আর কিছু সুন্দর না আমার? আপনার তো সবই সুন্দর। এই গালগুলো, এই চোখগুলো, এই ঠোঁটগুলো। ঠোঁটগুলো খাই একটু? নেভার, কখনো না। কেন খাই না একটু? না, আমার ঠোঁট টেস্টি না। তাহলে কারটা টেস্টি? মারটা? ঠিক আছে, আমি তাহলে গিয়ে মার ঠোঁটটা খেয়ে আসি। ওয়েট। হিয়া উঠে দৌড়ে যেতে ধরলে উজান খপ করে হিয়াকে ধরে গেট লাগিয়ে দেয়। পাগল হয়েছো তুমি? কি করতে যাচ্ছিলে ইডিয়েট দেখি? কি? শাড়িটা খুলো। শাড়ি খুলতে বলছে? অসভ্য কিরকম দেখো। উজান রাগে গটগট করে হিয়ার লাগেজ থেকে একটা জামা বের করে হিয়ার হাতে দিয়ে বলে শাড়ি খুলে নিয়ে এটা পরতে। উজান হিয়ার হাতে শাড়ি ধরিয়ে দিয়ে নিজের শার্টটা খুলে বিছানায় রেখে দিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ওর হাফ ট্রাউজার আর গেঞ্জি পরে বের হয়। হিয়ার এতক্ষণে শাড়ির অর্ধেক খোলা শেষ। হিয়া জামার বদলে গায়ে পরে উজানের খুলে রাখা খয়েরি শার্টটা, আর যেই নিচের পেটিকোটটা খুলতে যাবে অমনি উজান এসে হিয়াকে থামিয়ে দেয়। হোয়াট দা? তোমাকে আমার শার্ট কে পরতে বলেছে? খুলে জামা পরো বলছি। আমি খুলবো না, খুলবো না, খুলবো না। হিয়া, আমাকে বললে কিন্তু আমি এখন কান্না করে দেব। কথা শুনো হিয়া প্লিজ। হিয়া উজানের কথা না শুনে ওই রকমই নিচের দিকে লেপ্টে ধরা শাড়ি দুহাতে মুঠ করে ধরে বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ে। আমার শাড়ি, আমার শাড়ি। প্লিজ হিয়া, নামও বলছি। জামাটা পরে নাও। ওই শার্টটা আজ আমি সন্ধ্যে থেকে পরে আছি। না না, আমি খুলবো না। ওটা ওটা পরবো না। উজান এত করে হিয়াকে রিকোয়েস্ট করে জামা পরতে, কিন্তু হিয়া পরে না। উজান আর পারে না, মুখ দিয়ে যে আর কিছুই বের করবে সে এনার্জিটুকু তার নেই। রাত এখন 1:30, কাল আবার অফিস। উজান বাধ্য হয়ে সব দরজা জানা লাগিয়ে হিয়ার পাশে গিয়ে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে। হিয়া গিয়ে উজানের কাছে একই বালিশে হেলান দিয়ে উজানের বুকে মাথা রাখে। একদম লাভঝাপ করবা না, আর চুপচাপ যেভাবে মাথা রেখে আছো ওভাবেই ঘুমিয়ে পড়ো। কই না, ঘুমোলে। আমি রাগ করব, ভীষণ রাগ করব। তাহলে আমিও। বলেই হিয়া উজানের পুরো মুখে মন ভরে চুমু এঁকে দেয়। কে শিখিয়েছে এসব তোমায়? সন্ধি আপু। আপু বলেছে ভাইয়া রাগ করলে আপু ওনাকে এরকম করে আদর করে দেয়, তখন আর বড় ভাইয়া আপুর উপর রাগ করে থাকতে পারে না। তাই? উজান হিয়ার কপালে একটা স্নেহের পরশ এঁকে দিয়ে বালিশটা হালকা নামিয়ে হিয়াকে শুইয়ে দিয়ে চাদরটা হিয়ার গলা অবধি দিয়ে দেয়। আপনি আমায় আজ আদর করছেন? এটা আদর না। দেখি চোখ বন্ধ করো। কই এখানে ঘুমোই আজ তাহলে আমি? না, তুমি বালিশে। প্লিজ। হিয়া আবদারে উজান হিয়াকে ওর বুকে আগলে নেয়। এবার না ঘুমালে কিন্তু আমি। ঘুমাচ্ছি তো, এখন ঘুম না আসলে আমি কি করব? আবার কথা। হিয়া চুপ করে উজানকে জড়িয়ে কিছুক্ষণ পর ঘুমের ঘোরে হঠাৎই বলে ওঠে, নীলিমা আপু। হিয়া, কাল নীলিমা আপু, আপনি কি কখনো আমাকে নীলিমা আপুর মতো করে ভালোবাসবেন না? কখনো কি আমাকে আপুর মতো করে মন থেকে গ্রহণ করবেন না? কথাটা বলেই হিয়া আবারও উজানের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। উজান স্তব্ধ। হঠাৎ হিয়া ওদের মাঝে কেন আনলো নীলিমাকে? পরের দিন খুব সকাল সকাল হিয়ার ঘুম ভেঙে আসে। শরীরটা আড়মোড়া দিয়ে উঠতে গিয়েই হিয়া নিজেকে উজানের বাহুডোরে আবিষ্কার করতেই পুরো বিস্মিত হয়ে পড়ে। রোজ তো সোফায় ঘুমায়, তাহলে আজ এভাবে বিছানায়? কাল রাতে কি হয়েছিল কিছুই তো স্মরণ আসছে না তার। এখন উপায়? হিয়া বোকার মতো তাকিয়ে থাকে উজানের মুখের দিকে। একটা সময় পর উজান ঘুম থেকে উঠে হিয়াকে জড়িয়ে থাকা ওর বেষ্টনটা হালকা আলগা করে উঠে বসে। থেকে অনেক ভুগিয়েছো আমায়। তোমার এই জন্য শাস্তি পাওয়া উচিত, বুঝলা? কি করেছি আমি? কি করেছি আমি? আর আমি এখানেই বা কি করে আসলাম?
আর আমার গায়ে এই এই আপনার শার্ট কেন? শুধু শার্টটাই দেখলে অন্য কিছু চোখে পড়ছে না? কি কি চোখে পড়ছে না? শার্টের বোতাম খোলা। বলেই উজান একটা বাঁকা হাসি দিয়ে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। এদিকে হিয়া তো লজ্জায় পুরো টমেটো হয়ে বালিশে মুখ লুকিয়ে নেয় নিমিষে। এদিকে উজান অফিসে চলে গেলে হিয়া, বাসবি আর সন্দীপ থেকে কালকে সব ঘটনা শুনে লজ্জায় কোথায় মুখ লুকাবে সারাদিনে সেই জায়গা খুঁজতে থাকে। আর ভাবতে থাকে সবার সামনে এরকম কাজ করলে না জানি উজানের সামনে আরও কত কি করেছে। ধুর। সন্ধ্যা তো উজান আসার পর থেকে হিয়া লজ্জা আর কোনোভাবে উজানের সামনে যায়নি। যেরকম করে পারছে, যেভাবে পারছে কথা কেটে দিয়ে উজানের থেকে পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করছে। উজানও হিয়ার এই লুকোচুরিটা বেশ এনজয় করছে। রাত এখন 12:30। হিয়া কোনো রকম মুখ নামিয়ে চোখ মুখ খিচে ঘরে এসে দুম করে ওর সোফায় গিয়ে উল্টো হয়ে আটোসাটো হয়ে শুয়ে পড়ে। উজান তখন ওর ল্যাপটপে অফিসের শেষ ফাইলটা চেক করছিল। চেক করা শেষ হলে রাতের যাবতীয় কাজ মিটিয়ে রুমের লাইট অফ করে দিয়ে উজান ওর গিটারটা নিয়ে বারান্দায় গিয়ে উঁচু টুলটায় বসে গিটারে টুংটাং শব্দ করে সুর তুলতে শুরু করে। গিটারের টুংটাং ধ্বনিতে হিয়া চোখ খুলে পেছনে ফিরে তাকিয়ে দেখে উজান ওর বিছানায় নেই। হিয়া আলতো করে পা টিপে টিপে ব্যালকনিতে উজানের পেছনে গিয়ে দাঁড় হয়, উজানের গলায় গান শুনবে বলে। কিছুক্ষণ পর, জানো হিয়া, 2 বছর আগে আমার জন্মদিনে নীলি আমাকে এই গিটারটা গিফট দিয়েছিল আর বলেছিল রোজ যেন ঘুমোতে যাওয়ার আগে আমি ওকে গিটার বাজিয়ে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। হিয়া কি বলবে বুঝতে পারে না। এদিকে যে এত সাবধানতার সাথে পেছনে এসে দাঁড়ালো সেটাই বা উজান বুঝলো কি করে। হিয়াকে চুপ থাকতে দেখে উজান পেছনে ঘুরে হিয়ার একটা হাত ধরে, একটা পা দিয়ে পাশে থাকা আরেকটা টুল ওর কোলের কাছে মাঝ বরাবর রেখে হিয়াকে টুলে বসিয়ে দেয়। এরপর আলতো করে গিটারটা হিয়ার কোলে রেখে উজান হিয়াকে বুকের কাছে টেনে নিয়ে হিয়া সহ গিটারটা জড়িয়ে ধরে হিয়ার কানের একপাশে মুখ গুজিয়ে দেয়। গিটারটা বাজাবা? আমি গিটার বাজাতে পারি না তো। আমি শিখিয়ে দেব। না, আমি শিখতে গেলে আবার তালগুলো সব ছিঁড়ে আসবে, তখন আসবে না। উজান হিয়ার হাতগুলো ধরে হিয়াকে দিয়ে টুংটাং ধ্বনি তুলতে শুরু করে। উজান গিটারে সুর তুলে গান শুরু করে। আমি যেভাবে বাজাচ্ছি পুরো এলাকার সবাই ঘুম থেকে উঠে এসে আপনাকে বকা দিয়ে যাবে। পুরো এলাকাবাসী না আসলেও তোমার ছোট দেবর এসে আমার পিন্ডি চটকে দিয়ে যাবে। আপনি একটা গান শুনুন না, খুব ইচ্ছে করছে আপনার গান শুনতে, প্লিজ। অনেকদিন হলো অভ্যেস নেই, ভালো লাগবে না তোমার শুনতে? কে বলেছে ভালো লাগবে না? বললেই হলো। ভালো না লাগলেও আমি শুনবো। নিন, শুরু করুন। রেডি রেডি, 1 2 3। শোনাতেই হবে? হবে হবে। শোনাচ্ছি। ব্যালকনির উপর তখন দমকা বাতাস। সেই বাতাসের বেগ এসে আছড়ে পড়ে হিয়ার চুলে। সেই চুল গিয়ে আছড়ে খায় উজানের মুখে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠির যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর একা একা আঁকা, ছুঁয়ে যায় তবু কখন এসে একা চিঠি একা আঁকা গান। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা আঁকা গান। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার 2 চোখে সেই নীল ছুলে। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি আমার 2 চোখে সেই নীল ছুলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠির না পড়া সুর একা একা আঁকা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, 2 চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, 2 চোখে ভেসে যাওয়া নীল আমার। গান শেষ হলে উজান একটা দীর্ঘশ্বাস ফেলে হিয়ার খোলা ঘাড়ে। হিয়া ধোয়াতে তালি বাজিয়ে নেয় টপাটপ। খুব তো তখন বলেছিলেন অভ্যাস নেই। ভালো হবে না। এখন কি করে হলো দেখুন বলুন তো। তোমার আমার গান ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে। জানি আবদার করাটা উচিত হবে না, তবু বলছি, যদি কখনো মন চাই। কি? যদি কখনো মন চাই তো আমাকেও নীলিমা আপুর মতো মাঝে মাঝে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। রোজ রোজ আপুর মতো শোনাতে হবে না, ওই একটু মাঝে মাঝে বলুন। ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করি হিয়া, তোমার কি সত্যি নীলির কথা শুনলে খারাপ লাগে না? শুনেছি মেয়েরা নাকি তাদের হাজবেন্ডকে নিয়ে একটু পজিটিভ থাকে, কিন্তু তুমি কখনোই আমাকে নীলিকে নিয়ে কথা শোনাওনি। হিয়া উজানের বুকে পেছন থেকে হেলান দিয়ে ওর পুরো ভার ছেড়ে দেয়। উজান গিটারটা সাইডে থুয়ে হিয়াকে 2 হাতে পেছনে থেকে আগলে ধরে। কষ্ট আমি তখনই পেতাম যদি আপনি আমাকে বিয়ে করার পর
অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা বলতেন। কোনো মেয়ের পক্ষে এটা সহ্য করা সম্ভব না, কিন্তু আপনার জীবনে আমি আসার আগে থেকেই নীলিমাপু ছিল, আর আপনি আপনার সব কিছু উজাড় করে তাকে ভালোবেসেছিলেন। আপনাদের বিয়ে হয়নি সেটা নিশ্চয়ই আপনাদের ভালোবাসার দোষ না, এটাই সমাজটার দোষ। তাই নীলিমাপুর প্রতি আপনার যে ভালোবাসাটা আছে সেটাকে আমি শ্রদ্ধা করি মন থেকে। আর তাছাড়া আমাকে একটা কথা বলুন তো, এই যে আমি যদি আজ আপনাকে বলি নীলিমা আপুকে ভুলে যান, আমার কথা মতো শুনে আপনি সেটা ভুলেও গেলেন। ধরুন কখনো কেউ যদি এসে আমাকে বলে আপনাকে ভুলে যেতে, আমি কি তা পারবো না। কেন? ভালোবেসে ফেলেছি আপনাকে, তাই। হিয়া, আচ্ছা ওসব ছাড়ুন, নীলিয়াপুর জায়গা দিতে হবে না। পারলে এখন যেভাবে সবকিছুতে আগলে আগলে রাখেন ওটা রাখলেই হবে। ছোট থেকেই সবার কাছ থেকে ভালোবাসা চেয়েছি, মামু মামি চিত্রা, এমনকি বাড়িতে কাজ করতে আসা খালার থেকেও সবার কাছে একটু ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম, পাইনি কখনো। আজ যখন আপনি আপনার মা সন্ধিয়াপু আমাকে এতটা আঁকলে ধরে রেখেছেন, তখন আমি কি করে আপনার থেকে আপনার ভালোবাসাটা মুছে ফেলার মতো অন্যায় আপনার করতে পারি বলুন? কাঁদছো কেন তুমি? একদম কাঁদবে না, তোমার জন্য এখন আমি আছি, কারো কাছে ভালোবাসা ভিক্ষে করতে হবে না তোমাকে। তা সন্ধ্যে থেকে আজ যেরকম করে পালিয়েছিলে, এরপর আর কখনো এরকম করে পালিয়ে থাকলে কিন্তু আর কখনো গান শুনবো না, আর কখনো গান শোনাবো না। গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া তো দূরে থাক, মনে থাকবে? হিয়া একটা লজ্জাসূচক হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলে, থাকবে মনে। উজান হিয়ার বিয়ের প্রায় 1 বছরের মতো হয়ে আসলো। কবে যে দেখতে দেখতে সময়গুলো চলে গেল নিমিষে। উজান এখন আগের মতো আর নীলিমাকে নিয়ে বেশি পাগলামো করে না। ও মনের মাঝে যেটুকু কষ্ট আছে সেটাকে নিজের মনেই চেপে দিয়ে ভালো থাকতে চেষ্টা করে। এ পাশে হিয়া তো আছেই ওর মান ভালো করার ডোজ। সব মিলে বেশ ভালোই চলছিল সময়গুলো। ডাইনিং টেবিলে হিয়া বাসবির সাথে হাতে হাতে দুপুরের খাবার বাড়ছে। আজ শুক্রবার ছুটির দিন থাকায় উজান, সমরেশ, রিহান সবাই বাড়িতে। তার উপর ফুপুরা এসেছে আজ 2 দিন হলো। বিহানের জন্য নাকি কোন মেয়ে ঠিক করে রেখেছে সেই নিয়ে কথা বলতে। ছেলেদের খাবার শেষ হলে হিয়া, বাসবি, ফুপু এরা বসে পরে খেতে, কিন্তু খাবার মাঝপথে ফুপু হিয়াকে জেরা শুরু করে। হাসি হাসি মুখ করে ফুপু হিয়াকে ঠ্যাস দিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এতে হিয়া খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। হিয়া, জি। ফুলসজ্জার রাতে তো বিড়াল মারতে পারলে না, তা এখনো কি ওই একই রকম করে যাচ্ছে সবটা? বুঝলাম না ঠিক বেশি। না, ওই ফুলসজ্জার রাতে তো বরকে হাত করতে পারোনি। সারা রাত নাকি উজান বাইরে কাটিয়েছিল শুনেছি, তা এখনও দেখছি বরের মনে জায়গা করতে পারোনি। তা কেন হতে যাবে নিপা? উজান হিয়াকে মন থেকে মেনে না নিলে কি এখন সবটা এরকম স্বাভাবিক চলতো বলো তুমি? কি জানি, তোর হিয়াকেই জিজ্ঞাসা কর না। সকালে গিয়ে তো দেখলাম সোফায় ঘুমিয়ে আছে, তা স্বামী স্ত্রী এক ঘরে থেকেও এক বিছানায় না ঘুমিয়ে আলাদা আলাদা। আমার মনে হয় তোমার ছেলে এখন নীলিমাকে ভুলতেই পারেনি, না হলে এভাবে। ফুপু যা বলছে কথাটা কি ঠিক হিয়া? হ্যাঁ মা, আসলে উনি সারা রাত জেগে কাজ করে তো, তাই আলাদা থাকো। কি যে মেয়ে দেখে বিয়ে দিয়েছো বাসবি, তোমার ছেলে কি না তাকে এখনো গ্রহণ অবধি করলো না? তার চেয়ে আমার বলা মেয়েটার সাথে বিয়ে দিতে, দেখতে যেরকম সুন্দর ছিল তেমনি আবার টাকা পয়সার দিক দিয়েও কম ছিল না। এসব শুনে বাসবি হতবাক। এমন না যে বাসবির আগে কিছু বুঝেনি, কিন্তু হিয়ার প্রতি উজানের এত কেয়ারিং দেখে কে বলবে ওরা শুধু উপরেই এরকম, কিন্তু মন থেকে আজও কেউ কাউকে গ্রহণ করেনি। হিয়া কি বলবে বুঝে উঠতে পারে না। তাড়াতাড়ি শেষ লোকমাটা গিলে সবাইকে পাশ কাটিয়ে নিজের রুমের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। দুপুরের তপ্ত রোদ এসে পড়ে হিয়ার মুখে। রোদের তাপে মুখ জ্বলে যাচ্ছে, তবু হিয়ার সেদিকে কোনো মন নেই আজ। উজান এতক্ষণ ল্যাপটপে আবারও সে অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল। হিয়াকে 3-4 বার রুমে ডাকে, কিন্তু হিয়া কোনো সাড়া দেয় না। শেষমেশ উজান নিজেই উঠে এসে হিয়াকে ডাকে। কি করছো এখানে এই রোদে দাঁড়িয়ে? কখন থেকে ডাকছি, কথা কানে ঢুকছে না। আসো ভেতরে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনি কি কখনো আমাকে মন থেকে গ্রহণ করতে পারবেন না? উজান একটু থেমে গিয়ে আলতো করে হিয়ার 2 বাহু ধরে হিয়াকে ওর দিকে ঘুরিয়ে নেয়। হিয়ার মাথা তখনও অবনত। কে বলেছে
আমি তোমাকে এখনো মন থেকে গ্রহণ করিনি। সবাই তো তাই ভাবছে। আর তাছাড়া আপনি তো মার কথা শুনে আমাকে বিয়ে করেছিলেন, মন থেকে তো আপনি আজও আপুকেই ভালোবাসেন। হ্যাঁ, আমি আজও নীলিমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তার মানে এই না আমি তোমাকে অস্বীকার করব। স্বীকার করে নেওয়াটাই কি সব? সব কিনা জানি না, তবে এটা জানি আমার জীবনে ঘটে যাওয়া সব বেদনাদায়ক আঘাতের মধ্যে তুমি একটা অনাকাঙ্ক্ষিত সুন্দর আঘাত ছিলা, যে আঘাতটার খুব প্রয়োজন এখন আমার, খুব প্রয়োজন। তোর কোনো অধিকার নেই হিয়াকে জীবন নিয়ে খেলার। যদি ওকে বউ হিসাবে মেনে নিতে না পারিস তাহলে ডিভোর্স দিয়ে দে, মেয়েটার ছেলের অভাব হবে না। জাস্ট স্টপ ইট মা। কি হলো তোমার হঠাৎ? এরকম বিহেভ করছো কেন তুমি? এরকম বিহেভ করা মানুষ তো তুমি না। তাহলে কি রকম বিহেভ করব আমি? তুই বল আমাকে, কি চাস তুই? হিয়াকে এভাবে তোর প্রয়োজন, তুই হিয়াকে ব্যবহার করবি আর তোর পিসিরা অন্যদিকে হিয়াকে নিয়ে যা নয় তাই কথা শুনিয়ে যাবে। 1 মিনিট, কি হয়েছে? তখন হিয়াকেও দেখলাম কি রকম মন খারাপ করে কিসব বলে যাচ্ছে। বাসবি উজানকে একটু আগে সব ঘটনা খুলে বলে। এখন তুই ভাব তোর জন্য মেয়েটার কি রকম মান সম্মানে পড়ছে। তুমি যাও, আমি দেখছি। রাতে আবার সেই ডাইনিংয়ে। তা পিসি আসছো ভালোই হয়েছে। কি বলো তো, সামনের সোমবার আমার আর হিয়ার নতুন করে বৌভাত হবে। এর আগে তো নানা ঝামেলায় বৌভাত ফুলসজ্জা কোনোটাই ঠিকমতো করা হয়নি, তাই আমি ভাবলাম হিয়াকে এবার। উজানের মুখে এই কথা শুনে হিয়া ওখানেই কাঁপাকাঁপি শুরু করে। হাত থেকে ডালের বাটিটা পড়তে যাবে অমনি জিনিয়া এসে টপ করে ধরে ফেলে। বৌভাত ফুলসজ্জা কেন হঠাৎ আবার? না, সবাই হয়তো ভাবছে আমি নীলিমাকে ভুলে এখনও হিয়াকে মন থেকে গ্রহণ করতে পারিনি, তাই আমি চাই হিয়াকে আবার সসম্মানে এই বাড়িতে তুলতে। আর তাছাড়া এই বাড়ি থেকে তো সেরকম বিয়ের আয়োজন করা হয়নি, আর হিয়ার বাড়ির লোকও তো নানা কথা ভাবতে পারে। কি ঠাম্মি, এই 2 দিনে সব আয়োজন করতে পারবে না? সে 2 দিন কেন, তুই বললে একদিনই সব আয়োজন হয়ে যাবে। তা দাদু ভাই, শুধু বিয়ে করেই আমার পরিটাকে ঘরে আনবি? আমি কি একটু ওই তোদের ছোট ছোট টুনাটুনিদের নিয়ে খেলবো না? হ্যাঁ ঠাম্মি, কেন খেলবে না? সময় আসলে সেটাও হবে। তখন একটা না ডজনে ডজনে প্রতি বছর টোনাটনি গিফট করব তোমাদের, কেমন? এদিকে উজানের এই কথায় একেবারে হিয়া পুরো থ। বাসবিজিনী মুখ লুকিয়ে হেসে দিলেও হিয়া ঠিক ওর মুখ কোথায় লুকাবে তারই জায়গা খুঁজতে থাকে। শেষে লজ্জায় হিয়া ডাইনিং থেকে দৌড়ে পালিয়ে রান্নাঘরে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। এই লোকটা কি পাগল হয়েছে নাকি? ছি 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 ছি, লজ্জা শরম বলে আজ এইভাবে কিছু কিছু কি আটকায় না নাকি ওদের মুখে? বলে কিনা ডজন ডজন প্রতি বছর বাবু নেবে। আদৌ কি জানে বাবুটা কি করে হয়? আমি এতগুলো বাবু নিতে পারবো নাকি? আজব। আজ সোমবার। আজ সকাল থেকে বললেই ভুল হবে। কাল রাত থেকে শুরু হয় বৌভাতের তুমুল আয়োজন। অনুষ্ঠান বাড়ির ছাদে হবে, আর ছাদের সব ডেকোরেশনের দায়িত্ব নেয় বিহান পাবলো। বিকেল এখন 4টা। সন্ধি তিশা খুব সকালেই সেই হাজির বাড়িতে। উজানের আবার নতুন করে বৌভাত হবে, সাথে ফুলসজ্জা। ওদের খুশি আজ দেখে কে। সন্ধি বায়না করে ও উজান হিয়াকে হলুদ মাখাবে, তাই তার বায়না মেটাতে বাসবি সন্ধিকে এনে দেয় হলুদ বাটা। উজানকে হালকা হলুদ ছুঁয়ে দিয়ে সন্ধি চিনি সবাই মিলে ডলে ডলে হিয়াকে হলুদ মাখিয়ে দেয়। হলুদ মাখা শেষ হলে হিয়া স্নান করে এসে নিজের রুমে মাথা মুছতে শুরু করে। মাথা মুছা ভালো করে না হতেই জিনি আর সন্ধি মিলে হিয়াকে ধরে বসিয়ে দিয়ে হিয়াকে 2 হাত ভর্তি করে মেহেদি দিয়ে দেয়। নাও, বউকে মেহেন্দি পরানো শেষ, এখন আমরা তৈরি হয়ে নেই। আপু প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যা যা, হিয়ার মেহেদিটা শুকিয়ে আসুক, ততক্ষণ আমরা রেডি হয়ে এসে ওকে বউ সাজিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আপনারা বরং এখানে জামা কাপড় নিয়ে এসে এখানেই তৈরি হন। আমার একা একা ভালো লাগে না তো। আচ্ছা আচ্ছা, এখানে এসেই তৈরি হচ্ছি, ওয়েট। সন্ধি আর জিনি ওদের জামা কাপড় আর সাজার জিনিস আনতে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে হিয়ার 2 হাত ভর্তি থাকায় হিয়া না নড়তে পারছে না উঠে কোনো কাজ করতে পারছে। হিয়া আনমনে দাঁড়িয়ে ড্রেসিংয়ের সামনে গিয়ে নিজেকে দেখতে শুরু করে। একটু পরে নাকি সে আবার বউ সাজবে। ধ্যাত, কত লজ্জায় সে মুহূর্তে গ্রাস করছে হিয়াকে। হুট করে উজান এসে পেছন থেকে হিয়ার কোমর আলগা করে জড়িয়ে ধরতে হিয়া টপ করে পেছনে ফিরে। আপনি এভাবে হঠাৎ? আপনি না ছাদের উপর ছিলেন? ছিলাম।
তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই কি মনে করে নেমে আসলাম। আমাকে আপনার দেখতেও ইচ্ছে করে বুঝি এখন? করতেই পারে, প্রবলেম কি তাতে? কি করছেন কি? দরজাটা তো খোলা আছে। কি হ্যাঁ, চুলগুলো মুছোনি ঠিক করে, পেছনটা তো পুরো ভিজে আছে। এত কেয়ারলেস হলে আমার কেয়ার করবে কি করে শুনি? ওই তখন জেনি আর আপু এসে মেহেন্দি লাগিয়ে দিতে চাইলো, তাই আর মোছা হয়নি। আর আপনার কেয়ার করতে হবে না, আর আমার বড় হতে হবে না, ওটা আমি এমনিই পারবো। পাকনি কি করছেন? হ্যাঁ প্লিজ ছাড়ুন, কেউ এসে পড়লে হয়ে দেখলে কি ভাববে? এত অস্থির কেন তুমি? সব সময় ছটফট, বলছি না কেউ আসবে না। হ্যাঁ, কিন্তু আপনি যেভাবে আমার হাত চেপে ধরে আছেন, আমার মেহেন্দি নষ্ট হয়ে গেলে কিন্তু আমি আপনার মাথা ফাটিয়ে দেব। তাই? তাই। তাহলে তো নষ্ট করতেই হয় দেখছি। একদম না, ভুলেও না। আমি কিন্তু মাকে ডাকবো। হ্যাঁ দেখুন। হিয়া আর কিছু বলার আগে উজান হিয়ার এক হাত ধরে হিয়ার হাতটা ওর গালে ছুঁয়ে নেয়। আর উজানের এই কাণ্ডে হিয়া হতবাক। শুধু এক হাত না, উজান এবার হিয়ার আরেকটা হাত গালে নিয়ে দুগালে মেহেদি লাগাতে শুরু করে। আপনি পাগল হয়ে গেছেন? কি করছেন কি এগুলো? কেন আমার হিয়ার মেহেদি গায়ে মাখছি? এইভাবে কে তার বইয়ের মেহেন্দি গায়ে মাখে শুনি? এক মিনিট। কি? একটু পিছিয়ে যাও। কেন? একটু। হ্যাঁ, কিন্তু কেন? শুধু আমি মেহেদি মাখবো, তোমাকে কিছু মাখিয়ে দেবো না, তা কি হয় নাকি? কি মাখাবেন শুনি আমাকে? উজান হিয়া সহ সামনে হালকা ঝুঁকে ড্রেসিং এর সামনে রাখা হলুদের বাটিটা থেকে হলুদ তুলে নিয়ে আলতো করে শাড়ির ফাঁকে হিয়ার কোমরে লেপটে দেয়। আর উজানের এই কাণ্ডে হিয়া মেহেদি হাতেই চোখ বন্ধ করে লজ্জারাঙা মুখে জড়িয়ে ধরে উজানকে। আমার কাতু লাগছে তো, আর কত মাখাবেন? থ্যাঙ্কস হিয়া, আবার আমাকে নতুন করে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। আমি জানি না আমি কখনো নীলিমাকে ভুলতে পারবো কিনা। নীলিমার সাথে আমার একটা লং রিলেশন ছিল, আমি ওকে মন থেকে অনেক ভালোবেসেছিলাম হিয়া, কিন্তু নীলির প্রতি ফিলিংসটা এখন শুধু মনেই রাখতে চাই। আমি নীলির প্রতি অনুভূতিগুলো নিয়ে বাঁচতে চাই না, বাঁচতে চাই তোমার অনুভূতি নিয়ে। নীলিকে অতীতে ভালোবাসলেও তোমার জায়গাটা আমার কাছে অন্যরকম হিয়া। নীলিকে ছাড়া বাঁচতে শিখেছি, তোমাকে ছাড়া সম্ভব না। আমি আপনাকে আগেও বলেছি, নীলি আপুকে ভুলতে হবে না। আপনি যদি নীলি আপুকে মনে রেখে ভালো থাকতে চান, তাহলে আমার কোনো আপত্তি নেই। পৃথিবী থেকে কোনো ভালোবাসা মুছে যাক, তা আমি চাই না। পৃথিবীর এরকম না পাওয়া ভালোবাসাগুলোতেও সুখ খুঁজে নিক, এটাই চাওয়া আমার। নীলি আপু নেই তো কি হয়েছে, আপনার প্রতি তার ভালোবাসাটা বেঁচে আছে, সেটাই বা কম কিসে? তোমার কি সত্যি কখনো নীলির কথা শুনতে খারাপ লাগে না হিয়া? খারাপ কেন লাগতে যাবে? আমি তো রোজ রাতে নীলি আপু আর আপনাকে নিয়ে শুনে যাওয়া গল্পগুলোতে আপনাদের এক করে মিলিয়ে দেখি, কত সুন্দর লাগে আপনাদের একসাথে। এখন থেকে নীলি আর আমাকে না, তুমি রোজ স্বপ্নে আমাকে আর তোমাকে দেখবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তুমি কি করে স্বপ্নে নীলি আর আমাকে এক করে দেখো? তুমি তো কখনো নীলিকে দেখোনি তাহলে? হ্যাঁ দেখেছি তো। আপনি আপনার ওয়ালেটে নীলি আপুর যে ছবিটা রেখেছেন, আমি ওই একবার চুরি করে ছবি দেখা হচ্ছে তাহলে? হ্যাঁ, ওই একটু। উজান একটা শান্তিসূচক হাসি দিয়ে হিয়াকে আবার তার বুকে জড়িয়ে ধরে। রাত তখন 8টা, আর একটু পর খাবার দাবারের আয়োজন শুরু হবে। উজান আজ একটা সবুজ পাঞ্জাবির সাথে সাদা চুড়িদার পরেছে, হাতে সেই চিরায়ত ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো নিয়ম করে আঁচড়ানো, পাঞ্জাবির হাতটা কোনো অবধি গুটে দেওয়া। সন্ধি হিয়াকে পরিয়ে দিয়েছে একটা সবুজ রঙেরই জর্জেটের শাড়ি। অবশ্য সেটাকে সবুজ বললে ভুল হবে, লেমন রং বলাটাই বেটার। বিয়েতে লাল শাড়ির জায়গায় লেমন রংটা উজানেরই চুজ করা। তার মতে লাল শাড়ির চাইতে নাকি হিয়াকে লেমন শাড়িতেই বেশি সুন্দর মানাবে। আর সত্যি তাই, হালকা মেকআপের সাথে এই রং হিয়ার ফর্সা গায়ে বেশ মানিয়েছে। সন্ধি হিয়া সাজের শেষের ফিনিশিং টানছে, এমন সময় হঠাৎ উজান এসে গেটটা হালকা খুলে ভেতরে এসে ড্রেসিংয়ে আলতো করে গা এলিয়ে হাত দুটো ভাঁজ করে হিয়াকে দেখতে থাকে। আর কত দেখবি? এরপর থেকে তো রোজই তোর পিচ্চিটার মুখ দেখে ঘুম থেকে উঠবি। নামা চোখটা। হয়েছে না ওকে রেডি করা? এখন যা তো, একটু বাইরে কাজ আছে। ফুলসজ্জার আগেই কাজ করে নিবে? একদম বাজে বকবি না। রাগ করছিস যেভাবে তখন থেকে এই পিচ্চিটার পিছে লেগে আছিস, অকাজ তো করেই ফেলতে পারিস। সমস্যাটা কি? তোরই তো বউ। তোরা যাবি কি রুম থেকে? না আমি টেনে নিয়ে গিয়ে বের করে দিয়ে আসবো। যাচ্ছি।
সন্ধি উজানের পেটে হালকা কাতুকুতু দিয়ে তিশাকে নিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধিরা বেরিয়ে গেলে উজান গেট লাগিয়ে হিয়ার কাছে আসে। হিয়ার মাথা তখন অবনত, কিরকম নতুন বইয়ের মতো লজ্জা লজ্জা পাচ্ছে হঠাৎই। তার উপর সন্ধির ওরকম মজার মজার কথা। ইস, উজান যেভাবে তাকিয়ে আছে এবার না সত্যি কোনো অকাজ করে বসে। এত লজ্জা পাবার কিছু নেই, কিছু করছি না আমি। তবে তুই ভেবো না সেবারের মতো ফুলসজ্জা না করিয়ে পালিয়ে যাব। আজ ধরলে কিন্তু আদর না করে ছাড়বো না, বুঝছো? যা, অসভ্য একটা। উজান হিয়ার হাতটা ধরে হিয়াকে কাবাটের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তারপর আলতো করে কাবাট খুলতে হিয়া তো পুরোই থ। কাবাটের 2/3 শুধু শাড়ি আর শাড়ি দিয়ে ভর্তি। তার এক পাশে তাক করে রাখা কত সুন্দর সুন্দর সব 3 পিস। এসব কি? আজ থেকে লাগেজ না, তোমার সব জামা কাপড় আমার জামা কাপড়ের সাথে একসাথে থাকবে। আর ওসব পুরোনো জামা এখন থেকে নট অ্যালাউ। এখানে সব নতুন শাড়ি আছে, সাথে নিউ সব কামিজ। তুমি কাল থেকে ওসবই পরবে, ক্লিয়ার? না, আমি এত দামি জিনিস। আপনি কেন আমাকে না বলে এসব এনেছেন? আপনি প্লিজ রাগ করবেন না, এসবে আমার সত্যি অভ্যাস নেই। তোমার কি মনে হয় যেটাতে তুমি কমফোর্ট না আমি সেসবে তোমাকে পরতে বলবো? এগুলো মোটেই কোনো দামি কিছু না। তুমি যে ধরনের জামা পরো, যে রকম সুতির শাড়ি পরো, ঠিক সেই রকমই ড্রেস তোমার জন্য কিনে এনেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শুধু শুধু এত খরচ আপনি কেন করলেন? এমনিতেই তো আজ কত খরচ হয়ে গেল আপনাদের। একটা কথা না, আর খরচ হলো মানেটা কি? খরচ হবে তো কি হয়েছে? আর আমার যা এখন থেকে তো সব তোমার। এখন তুমি যদি চাও আমি ওই আমার বেতন সব এসবে খরচ না করে বাহিরে ওসব বোতল টোতল গিলে খরচ করি, তাহলে আই নেভার মাইন্ড। একদম বাজে কথা না। এরপর থেকে পুরো স্যালারি আমার হাতে তুলে দেবেন। আমি গুনে গুনে আপনাকে হিসেব করে আপনার হাতে মাসিক খরচটা ধরিয়ে দেব, ক্লিয়ার? ম্যাডামের কথা শুনো, এখন থেকে হিসাব চাইছে দেখছি। উজান হালকা হাসি দিয়ে হিয়ার হাতে 5টা ব্যাগ তুলে দেয়। এখানে আবার এসব কি? দেখো। এই যা, এত সব দামি দামি অর্নামেন্ট, আবার এগুলো কেন? আপনি কখনো দেখেছেন আমাকে এসব ভারী গহনা পরতে? এখানে কোনো ভারী কিছু নেই, খুলে দেখো, সব সিম্পল। তারপরও? হিয়া সব ব্যাগ খুলে অর্নামেন্টসগুলো দেখতে শুরু করে। এবার যেই শেষ ব্যাগটা খুলতে যাবে অমনি হাত দিয়ে টানতেই বেরিয়ে আসে এমন সব জিনিস যেটা দেখার জন্য হিয়া উজান কেউ প্রস্তুত ছিল না। কি এসব কি? না মানে সন্ধি তখন মজা করে বলল, এসব তোমার লাগতে পারে তাই আমি। মানে সিরিয়াসলি আপনি আমার জন্য দোকানে গিয়ে এইসব কিনেছেন? হ্যাঁ মানে, না মানে সন্ধি বলল তাই। যেমন আপু তেমনি আপনি। আপু মজা করলো বলে আপনি তার সাথে শাড়ি দিয়ে এইসব কিনতে গেলেন? এতে এত চোখ মুখ পাকানোর কি আছে? আমি তোমার হাজবেন্ড, আমি কিনে আনবো না তো কে আনবে? আপনার লজ্জা শরমটাও দিন দিন কোথায় জানি হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারে কোনো ধারণা আছে আপনার? এই শোনো, একদম এসব নিয়ে আমাকে কথা শোনাবে না। এমন ভান করছো যেন তুমি নিজে গিয়ে এসব কিনো না। আরে আমি কেনা আর আপনি কেনা সেম নাকি? আপনি আপনি জানেন আমার ইয়ে কত? কত হবে? তোমাকে ফোন দিয়েছিলাম তুমি ধরনি, তাই আমি আইডিয়ার উপরে গিয়ে। উজানের কথায় হিয়া পুরো থ। উজান কত অনায়াসে কথাগুলো বলে দিচ্ছে, কিছু কি আটকাচ্ছে না ওর মুখে? ধ্যাত, এটা একটা খুব খুব বাজে লোক, খুব অসভ্য লোক। উজানের সাথে এবার হিয়া ওর লজ্জা শরমের মাথা খেয়ে বসে। আইডিয়ার উপরে সব কেনা যায় কখনো? একটাও তো দেখে মনে হচ্ছে না আমার। ইস, কি রং এক একটার। ছি, কি করে যে দোকানে গিয়ে বলেছি এসব কে জানে। এইসব না হলে ওই সব কটার জুস বানিয়ে আপনাকে খাওয়াবো। ভালোই লাগে না আমার। দূর, নির্জল নির্লজ্জ পুরুষ, বেহায়া লোক, খুব খুব অসভ্য, খুব। হিয়ার ওরকম খিটখিটানি মেজাজ দেখে উজান কপট রাগ করে হিয়ার হাত থেকে সবগুলো কেড়ে হাতে থাকা বাকি ব্যাগগুলো কেড়ে নিয়ে কাবাডে ঢুকিয়ে রাখে। হিয়া তখনও বরফের মতো থ হয়ে দাঁড়িয়ে খিটমিট করতেই থাকে। সব কিছুতে পিটপিটানি স্বভাব, ইডিয়েট। ওরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে কি দেখছো? দেখি হাতটা দাও। আবার কি? দিতে বলেছি, দাও। নিন, হাত পা মাথা মুন্ডু কি লাগবে নিয়ে নিন। হিয়ার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিয়ে। তোমার মোহর আনার টাকা আছে এখানে। এর আগে তো এসব কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি। মার কাছে শুনলাম তোমার দেনমোহরের টাকা এখনো দেওয়া হয়নি।
ওটা নাকি স্বামীদেরকেই দিতে হয়, তাই আজ আমি আমার কর্তব্যটুকু পালন করলাম। ধরো। আমি এত টাকা দিয়ে কি করব? আমার লাগবে না এসব। আপনিই বরং এটা আপনার কাছে রাখুন। আমার কিছু লাগলে তো আপনাকে বললেই নিতে পারবো। হুম, এটা আমার অধিকার হিয়া। অনেক দায়িত্বই হয়তো আমি তোমার প্রতি করতে পারিনি। এইটুকু দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। তুমি চাইলে তোমার মামু তো আসছে, তুমি ওনার হাতেও টাকাটা দিতে পারো, কিন্তু আমি চাই না তুমি ওনাকে দাও, কারণ তোমার মামি তো আবার তোমাকে সহ্য করতে পারে না। উনি এই টাকাটা ঠিক কি সদ্ব্যবহার করবে উনি জানেন। আচ্ছা, আমি যদি ওই টাকাটা থেকে মামুকে কিছু টাকা দিই, আপনি রাগ করবেন না তো? আসলে মামুর দোকানটা ধারে চলছে। আমি দোকানটা ছাড়িয়ে মামুর নামে করে দিলে মামুর সংসারটা চালাতে একটু সুবিধে হতো আর কি। এটা তো তোমারই টাকা হিয়া, তোমার যা ইচ্ছে তুমি করো, আমি কখনো তার হিসাব নিতে যাব না। আপনি না সত্যি অনেক ভালো মানুষ, খুব খুব ভালো। আমার ভালো বরটা কত কিউট। রাত এখন 10টা। অর্ধেক গেস্টদের খাবার দাবার শেষ। গেস্ট বললে ভুল হবে, ওই শাহরিয়ার বাড়ির সব আত্মীয়দের নিয়ে যা হচ্ছে আর কি। সাথে উজানের অফিসের সবাই তো আছেই। হিয়ার মামা মামিরাও এসে পড়ে ঠিক 8:30টার দিকে। হিয়ার মামা তো হিয়াকে দেখে ভীষণ খুশি। সত্যি যে তার ভাগ্নিটা এত খুশিতে আছে, এটাই তো তার অনেক পাওনা। এদিকে উজানের বড় ফুপু থেকে শুরু করে মেজো ফুপু সবাই হালকা ক্ষেপে আছে, কারণ উজানের এসব আয়োজনের পেছনে তাদেরকেও যে উজানের মুখের উপর ঝামা নামক জিনিসটা ঘষে দিচ্ছে, সে কথা তারা খুব ভালোই টের পাচ্ছে। রাত এখন 12টা পার হবে। সব গেস্টরা বিদায় নিয়েছে, ফুপুরা বাড়িতেই আছে, পরশু ফিরবে। হিয়ার মামা মামিও থেকে যায় বাড়িতে। রাত বেশি হওয়াতে উজান আর ওদের ফিরতে দেয় না। এদিকে বিহান, তুষার, অভিকরা সবাই মিলে প্ল্যান করে ওরা ছাদের উপর সারা রাত মজা করবে। ওই নিয়ে চলছে ওদের ডিসকাস। সন্ধি সব কাজ, খাওয়া দাওয়া, ফটোশ্যুট থেকে শুরু করে যাবতীয় কাজ সেরে হিয়াকে দিয়ে যায় ওদের রুমে। আর রুমে এসে হিয়া তো পুরোই অবাক। এই কয় ঘন্টার মধ্যে রুমটা এত সুন্দর করে কারা সাজালো? পুরো রুমে গোলাপ আর রজনীগন্ধার ছড়াছড়ি। চারিপাশ মৌমো করছে গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি সুগন্ধে। সাথে একপাশে জ্বলছে কিছু দামি মোমবাতি। নিচের দিকে উড়ে চলছে কিছু লাভ শেপ বেলুন। দেয়ালটাও আবার বাচ্চাদের মতো বেলুন দিয়ে সাজিয়ে রাখা। কি করেছে দেখো আমার বিছানাটার অবস্থা। উনি এসে দেখলে কিন্তু খুব বকা দিয়ে দেবে জিনি। বকা না হিয়াদি, তোমার বরই বলেছে রুমটাকে ওই ফুল, বেলুন, ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিতে, বুঝলা? উনি এসব করতে বলেছে? কি যে হয়েছে ওনার আজকাল, ছোট বোনকেও এইসব করতে বলেছে। এত এত লজ্জা পাবার কি আছে শুনি? ফুলসজ্জা বলে কথা, ফুল দিয়ে ঘর সাজবে না তো কি তোমার বরের ওই অফিসের সব ফাইল দিয়ে রুম সাজাবো বুঝি? আরে না, আমি তা বলছি না। আমি তো শুধু ভাবছি। আরে আসল বিয়ে নাকি নকল বিয়ে? তুষার বলছে, আহা হিয়া, এখন কিছু ভাবাভাবির সময় নেই। দেখি সন্ধি, হিয়াকে বসিয়ে দাও দেখি। কাজী সাহেব আসছে, এখন বিয়ে পড়ানো শুরু হবে। কুইক। কাজী সাহেব আসছে মানে? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আরে আসল বিয়ে নাকি নকল বিয়ে? নকল বিয়ে? ওটা আবার কি জিনিস? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি একটু স্থির হয়ে বসো, সব বুঝতে পারবে। যিনি হিয়াকে বিছানায় বসিয়ে দিলে অভিক আর বিহান মিলে উজানকে কোলে করে তুলে এনে হই করতে করতে হিয়ার পাশে বসিয়ে দেয়। কি রে, কি যে করছিস তোরা? মা কিন্তু এবার ভীষণ বকবে তোদের। বিহান, আজ আমি তোমার কোনো কথা শুনছি না ভাইয়া। নাও দেখি, বসো তো ফার্স্ট। উজান হিয়া পাশাপাশি বসলে তুষার কাজী হিসেবে সাব্বিরকে ডেকে আনে। আর সাব্বির টুপি মাথায় দিয়ে কাজী বেশে হাতে একটা কাগজ নিয়ে উজান হিয়ার সামনে বসে পড়ে। এখন বিয়ে পড়া হবে। বাচ্চারা, তোমরা সবাই তৈরি তো? জি জনাব, আমরাই তৈরি। তো ছেলেপক্ষের কে আছে? সামনে আসুন। আমি আর জিনি আর বিহান আছি ছেলেপক্ষে। বহুত খুব, নিন এখন তৈরি হয়ে নিন। মনে মনে কিসের দোয়া পড়ে? এই যে শাহরিয়ার ইবনে উজান, আপনি কি আহমেদ সাহেবের একমাত্র সুযোগ্য কন্যা হিয়া মুনতাসির আহমেদকে বিয়ে করতে রাজি থাকলে বলুন কবুল। সাব্বিরের কথায় উজান হিয়া দুজনাই হেসে দেয়। সাইলেন্স, নো টকিং, অনলি কবুল সেইং। এই যা, কাজী সাহেব তো ইংলিশও বলতে পারে দেখছি। হ্যাঁ, ইংলিশের যা ছিরি। আর হ্যাঁ, বল না কবুল। বলছি, কি জানি বলবো। আপনি কি
আহমেদ সাহেবের একমাত্র সুযোগ্য কন্যা হিয়া মুনতাসির আহমেদকে বিয়ে করতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। নিন, এই কাগজে একটা সাইন করে নিন। কাগজ এনেছিস? ও গড, তোরা সত্যি এক একটা। নিন, এবার কোনে পক্ষের লোক সামনে আসুন। আহা, বল না কবুল। আমি কনে পক্ষে আছি, বলুন কি করতে হবে হুজুর? আপাতত আপনি দাঁড়িয়ে থাকুন। এই যে মা, শোনো, তুমি কি শাহরিয়ার সাহেবের বড় পুত্র শাহরিয়ার ইবনে উজানকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলো কবুল। হিয়া কবুল বলবে কি, হিয়া তো ওখানেই হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। রাজি রাজি, কবুল 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 কবুল। থাক মা আমার, এত বলতে হবে না। ওই একবার বললেই যে তোমার স্বামী, 100 বার বললেও উনি তোমার স্বামী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিবাহ সম্পূর্ণ হলো। কোথায় বিয়ান সাহেবরা? মিষ্টি মুখ করান বরবউকে। এই যে আমি মিষ্টি নিয়ে হাজির জনাব। তুষার মিষ্টি নিয়ে এক এক করে সবার মুখে মিষ্টি ঢুকিয়ে দেয়। নিন, এখন দুজনে বিছানা থেকে নেমে আসুন, কুইক। সন্ধির কথায় দুজনাই বিছানা থেকে নেমে আসে। নিন, এবার সালাম করুন। বড়দের সালাম করতে ভুলে গেছো? সেই রীতিও আমি থেকে শুরু করে সবাইকে সালাম করবা, কুইক। উজান হিয়া একটা অমায়িক হাসি দিয়ে সন্ধিকে সালাম করতে গেলে সন্ধি থামিয়ে দেয়। এই এই, পা ধরে সালাম করতে নেই, গুনাহ হয় জানো না? হয়েছে হয়েছে, অনেক সুখী হও বাচ্চা ধনের আমার। সামনের বছরে একটা টোনা নিয়ে মিষ্টি মুখ করে দিও, কেমন? তোরা না সত্যি। আই, এবার 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 আমাকে সালাম কর। উজান হিয়া তিশাকে সালাম করলে, থাক থাক থাক, শতপুত্রের জননী হও মা, শতপুত্রের জননী হও। এই এই, পুত্র না পুত্র না, বলো কন্যা কন্যা। এমনিতে বংশের ছেলে দিয়ে ভর্তি, এবার আরো ছেলে হলে নির্ঘাত কেস হয়ে যাবে। ওকে ওকে, শতকন্যা জননী হও মা। হয়েছে তোদের, এবার যাবি কি রুম থেকে? ইস, তোর সইছে না আর? যাবো তো, আগে গেট ধরা সালামি দে। হোয়াট সালামি? গেট ধরে আসলো কোথা থেকে এখানে? যা তো সন্ধি, বিরক্ত করিস না। এই বিরক্ত করিস না, আগে আমাদের 8 জনকে 16,000 টাকা দিবি, তারপরে রুম থেকে বের হব। এখন তুই ভাব তুই কি করবি। দিস ইজ নট ফেয়ার সন্ধি, প্লিজ বের হ। আগে টাকা, তারপর বাকি বাদ বাকি লেনদেন। তুই টাকা দিবি, আমরা তোকে আর হিয়াকে প্রাইভেসি দেব, সোজা হিসাব। সন্ধিদের জোরাজোরিতে উজান ইনিয়ে বিনিয়ে 8,000 টাকা ধরিয়ে দেয় হাতে। খুশি এবার? প্লিজ আর জ্বালাবি না রাতে। কথাটা বলেই সবাই রুম থেকে বের হয়ে যায়। উজান যে এই রুমের দরজা লাগাতে যাবে, অমনি সন্ধি ফিরে এসে, আবার কি? বালিশের নিচে প্যাকেট রাখা আছে, ওটা খুঁজতে গিয়ে আবার সময় নষ্ট করিস না। যাবি কি তুই, ফাজিল একটা? সন্ধি মুখ টিপে হেসে দিয়ে চলে যায়। উজান গেট লাগিয়ে ভেতরে আসতেই খেয়াল করে হিয়ার রুমে নেই, বারান্দায়। উজান আলতো করে বারান্দায় হিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে হিয়াকে খুব যত্ন ভরে পেছন থেকে জড়িয়ে ধরে। ধন্যবাদ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। এটা তোমার অনেক আগেই প্রাপ্য ছিল, আমি দিতে দেরি করে ফেলেছি, সরি। আজ আমাকে একটা কথা দেবেন? বলো। আমি কখনো হারিয়ে গেলে আপনি নিজেকে কখনো কষ্ট দেবেন না, বলুন। এমন কিচ্ছু করবেন না যেটাতে আপনার ক্ষতি হয়, আপনি কষ্ট পান। হঠাৎ এরকম করে কথা বলছো কেন তুমি? কোথায় হারিয়ে যাবে? আমি তোমাকে কোথাও হারিয়ে যেতে দেব না। তুমি আমার হিয়া, তুমি আমার কাছেই থাকবা। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। আরে আপনি তো রাগ করছেন, আমি তো শুধু আপনাকে কথা বললাম। না, তুমি কথাও বলবে না, কখনো না। আর কখনো হারিয়ে যাবার কথা মুখে আনছো তো আমি কিন্তু। আহা, আনবো না, ঠিক আছে? খুশি? কথাটা বলে হিয়া পেছনে ফিরে বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশটা ভীষণ পরিষ্কার আজ, তারাগুলো খুব সুন্দর করে মিটমিট করে জ্বলছে আর নিচ্ছে। চাঁদটা পূর্ণিমার আলোতে নিজেকে আবৃত না করলেও তার জ্যোৎস্না মেলতে কিন্তু একটু কৃপণতা করেনি আজ। হিয়া, আজ আমি মন থেকে তোমাকে তোমার সবকিছুকে গ্রহণ করতে চাই। তুমি কি সেই অধিকার দেবে আমাকে? আমার যা কিছু সব তো আপনারই। আর এখন থেকে একবার নয়, দুবার বিয়ে হলো। আজ আমাদের ভুলে গেলেন? দুবার বিয়ে হলো আজ আমাদের।
ভুলে গেলেন? এখন তো শুধু অধিকার না, অধিকারের উপর অধিকার হয়ে গেল। পাগলি। কিছুক্ষণ বারান্দায় প্রেম বিলাস করে উজান হিয়াকে কোলে করে তুলে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দেয়। হিয়ার এই সময়টা নিজেকে খুব অস্থির লাগতে শুরু করে। তখন তো কত সহজে বলে দিল অধিকারের কথাটা, আর এখন এত লজ্জা কেন আসছে হিয়ার? উজান গিয়ে বারান্দায় গেট লাগিয়ে ওর পাঞ্জাবিটা খুলে ফেলতেই হিয়া বোকার মতো তাকিয়ে থাকে উজানের দিকে। উজানের চোখে চোখ পড়তেই হিয়া ওর চোখটা নামিয়ে নেয়। উজান হালকা হাসি দিয়ে হিয়ার পাশে গিয়ে বসে আলতো করে হিয়াকে শুইয়ে দিয়ে হিয়ার গা থেকে এক এক করে সব অর্নামেন্টস খুলতে শুরু করে। এই ব্যাপারটা হিয়ার বেশ মজা লাগছে। উজান কি সুন্দর অর্নামেন্টস খুলতে এক্সপার্ট। উজান হিয়াকে বালিশে শুইয়ে দিয়ে হিয়ার পাশে কাত হয়ে শয়। দেখি এবার চোখ বন্ধ করে ঘুমায় পড়ো তো। হিয়া এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে চোখ বন্ধ করার বদলে আরো গোল গোল চোখে তাকিয়ে উঠে অবাক চোখে। চোখ বন্ধ করতে বলেছি, চোখ এরকম মেলে ধরতে বলিনি। ইয়ে মানে আমি এখানে ঘুমাবো কেন? আপনি তো বললেন যে আপনি তো তখন বললেন যে আমাকে মন থেকে আজ আপনি গ্রহণ করতে চান। তাহলে শুধু শরীর স্পর্শ করলে কি তাকে মন থেকে গ্রহণ করা বলে হিয়া? বলে না। না বলে না। তাহলে বড় হও, নিজেই বুঝতে পারবা। তার মানে কি দাঁড়ালো বলুন তো? তার মানে কি দাঁড়ালো বলুন তো? আপনি ওই ফুপুদের কথা শুনেই আমাকে? না। তাহলে আমার ইচ্ছে ছিল তোমাকে সবার সামনে এভাবে সসম্মানে ঘরে নিয়ে আসার, কিন্তু সেটা এখন না, অনেক পরে। তাহলে পরে কেন? তোমার বয়স কত জানো? এখানে আবার আমার বয়স আসলো কোথা থেকে? তুমি এখন 18+ হওনি, সেটা কি তুমি জানো? তোমার মামু আর মামি সেদিন আমার মাকে মিথ্যে বলেছিল। ইভেন তোমার মামি কাজীকে পর্যন্ত ঘুষ দিয়ে নকল বার্থ সার্টিফিকেট ধরিয়ে আমাদের বিয়েটাকে বৈধ বলে চালিয়ে দিয়েছিল। আরে ব্যাস, এই লোকটাকে তো পুরো সিআইডিতে জয়েন করা দরকার ছিল। আমার জানা মতে উনি ওই একবারই আমার গ্রামে গিয়েছিলেন। আর মামু আর মামি তো আজকে ছাড়া আর কখনো আসেনি এখানে। তাহলে উনি ওই এক রাতেই সব জেনে নিল কি করে? বুঝেছি, এরপর পুরো লাইফটা আমার কিরকম আতঙ্কে কাটবে সব বুঝেছি আমি। সামনের মার্চে তোমার 18 পূর্ণ হবে, সেদিন আমি আমার এই পিচ্চিটাকে স্পর্শ করব, তার আগে না। এই জন্য তুমি যে সোফাতে ঘুমাতে, এ নিয়ে আমি তোমাকে কখনো কোনো জোরাজোরি করিনি, কোনোভাবে তোমার উপর দুর্বল হতে চাইনি। কিন্তু ফুপুরা ব্যাপারটাকে এইভাবে টেনে আনবে আমি সত্যি বুঝতে পারিনি, সরি। এই 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 মার্চ আসতে তো আরো 5 মাস, তার মানে ফুলসজ্জা হবে আরো 5 মাস পর। আরো 5 মাস এখন আমাকে আপনার এই আদরের জন্য অপেক্ষা করতে হবে। খুব শখ না আমার আদর নেবার পাকনি? বলেই উজান হিয়াকে ওর বুকে আগলে ধরে। দুজনের গায়ে কম্বল পেঁচিয়ে নিয়ে হিয়ার চুলে বিলি কাটতে শুরু করে। একটা কথা জিজ্ঞেস করি? বলো। যদি কখনো নীলিমা আপু ফিরে আসে, সেদিন কি করবেন আপনি? হিয়ার কথায় উজান নিশ্চুপ। উজানের এই নীরবতা মুহূর্তে হিয়ার মনে কান্নার দলা পাকিয়ে দেয়। কই এতদিন তো নীলির জন্য হিয়া কখনো এত কষ্ট পায়নি, এক বিন্দুও না। তাহলে আজ কেন কষ্ট হচ্ছে ওর? হিয়া উঠে বসে কম্বলটা বুকের কাছে পেঁচিয়ে ধরে। আরেকটু হলে হিয়া নিষ্পাপ দুটো চোখ দিয়ে এই বুঝি জল গড়িয়ে পড়বে। নিশ্চয়ই সেদিন ছুঁড়ে ফেলে দেবেন আমায়। স্বাভাবিক, ভয় নেই। পরগাছা হয়ে লেপ্তে থাকবো না আমি আপনার জীবনে। পাড়ি দেব না হয় দূর কোনো দেশে। উজান এবার উঠে বসে হিয়ার গালে ঠাস করে একটা চর বসাতে গিয়েও হিয়ার মায়াভরা চোখ দুটো দেখে থেমে যায়। হিয়াকে শক্ত করে আগলে ধরে তার প্রশস্ত বুকে। তুমি আমাকে এতটা স্বার্থপর ভাবো হিয়া? সত্যি বলতে আমি আর চাই না নীলিমা আর কখনো আমার জীবনে ফিরে আসুক। এতে 3টে জীবন বিক্ষিপ্ত হয়ে পড়বে। আর যদি বলো আমি কি করব, তাহলে মনে রেখো হিয়া যখন তোমাকে মন থেকে গ্রহণ করেছি, আমি তখন এই উজান শুধু তোমার, আর এই তুমি হিয়া শুধু তার উজানের। সরি, আমার কোনো কথাই আপনি কষ্ট পাবেন না প্লিজ। আমি কষ্ট পাইনি হিয়া, তুমি জানো না নীলিমা যাবার পর আমার ঠিক কি হয়েছিল। পুরো 1.5 মাস নিজেকে শেষ করতে গিয়ে আইসিইউতে ভর্তি ছিলাম আমি। আইসিইউ থেকে ফিরেও শুধু এই নিঃশ্বাসটুকু নিয়ে বেঁচেছিলাম, কিন্তু ওটাকে ঠিক বেঁচে থাকা বলতো না। তারপর সেই মেঘলা আকাশে নামধনু হয়ে একদিন দেখা দিলে তুমি। আমি তোমার সামনে গম্ভীর থাকলেও তোমার অজান্তে যে কতটা হেসেছি তোমার কাণ্ডে আমি নিজেও জানি না। অফিসে গিয়েও মিটিংয়ে বসে কখনো পুরো মিটিং জুড়ে তোমার কথা ভেবেছি, কখনো সারা রাত তোমার ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থেকেছি। আবিরের সাথে তোমাকে দেখে নিজেকে কত আঘাত করেছি তুমি কখনো তা বুঝতে পারোনি। আমি অবশ্য তা বুঝতে দেইনি।
বুঝে গেলে যদি বেঁচে থাকার এই অক্সিজেনটা হারিয়ে যেত, ভয় হতো। ভালোবাসি কথাটা বলতে। নীলির সাথে 8 বছরের দীর্ঘ সম্পর্কে ছিলাম আমি, হিয়া। ভালোবাসি নীলিকে। এইভাবে ঠকাবার পরও ওকে ঘৃণা করতে পারিনি আজও। তবে নীলি শুধু আমার অতীত, হিয়া শুধু অতীত। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই হিয়া। কি তুমি আজ থেকে আমাকে কথা দাও আর কখনো আমাদের মাঝে নীলিকে টানবে না? মানে আমার না ওই অভ্যাস হয়ে গিয়েছে, তাই ওই একটু। তুমি বোধহয় পৃথিবীর একমাত্র বউ যে নিজের হাজবেন্ডকে অন্যের সাথে ভাগ করে দাও, জানো? বালাই ষাট, ভাগ কেন করতে যাব? আজ থেকে আপনার গোটাটাই শুধু আমার, বুঝলেন? পাকনি। এই নিয়ে আপনি আমাকে আজ প্রথম 2 বার চুমু দিলেন, কিন্তু কে বলেছে আজ আমি প্রথম তোমাকে 2 বার স্পর্শ করেছি? মানে? তুমি ঘুমিয়ে থাকলে আমাকে এতটাও ডিসেন্ট ভাবার দরকার নেই, এতটাও ভালো আমি না। তার মানে আমি ঘুমিয়ে গেলে আপনি আমার মুখে? ঘুমাও এখন ফার্স্ট। আর হ্যাঁ, একটা কথা, এতদিন সব কিছু যেভাবে চলে এসেছে কাল থেকে আবার সব সেভাবেই কন্টিনিউ হবে। তবে আমি ওই মাঝে মধ্যে তোমাকে অসভ্য লোক একটা।